একদিকে ইরানের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজের কামান তাক করা, অন্যদিকে লেবাননের ঘরবাড়িতে ইসরায়েলি বোমার আগুন। একদিকে ট্রাম্প বলছেন চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ উঠবে না, অন্যদিকে ইরান বলছে এই অবস্থায় আলোচনার টেবিলে বসব না, আর লেবানন বলছে যুদ্ধবিরতির মধ্যেই মারা গেছে হাজার হাজার মানুষ। এই হলো আজকের দুনিয়া, এই হলো পশ্চিমা শান্তির আসল চেহারা। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কথা বলবো ইরান আমেরিকা সংকট, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন আর এই পুরো ঘটনা প্রবাহের পেছনে কোনো শক্তির হাত, সেই বিষয়ে। এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন কেন আমেরিকা একই মুখে শান্তির কথা বলে আর অস্ত্র বিক্রি করে, কেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও পার পেয়ে যায়, আর কেন মুসলিম বিশ্ব এখনো বারবার এই ফাঁদে পড়ে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন ইরানের সাথে পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। তবে তিনি আশাবাদী তুলনামূলকভাবে দ্রুতই একটা চুক্তি হবে। এই কথাটা শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবটা ঠিক ততটাই জটিল। প্রথমত বোঝা দরকার ইরানের বন্দরে নৌ অবরোধ মানে কি। সহজ ভাষায় বলতে গেলে আমেরিকা তার যুদ্ধজাহাজ দিয়ে ইরানের সমুদ্রপথ আটকে দিয়েছে। ইরান যে পণ্য রপ্তানি করতে চায়, বিশেষ করে তেল, সেটা বের হতে পারছে না। বাইরে থেকে কোনো পণ্য আসতেও বাধা তৈরি হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের ভাষায় যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়, কিন্তু আমেরিকা এটাকে বলছে কূটনৈতিক চাপ। কতটা ভণ্ডামি দেখুন! একটা দেশের বন্দর আটকে দেওয়া, মানুষের জীবিকা ধ্বংস করা, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, এটাকে কূটনীতি বলা মানে একটা মানুষের গলায় ছুরি ধরে বলা, ভাই, আমরা শান্তিপূর্ণ আলোচনা করতে চাই। এই হলো আমেরিকার কূটনীতির আসল রূপ। এবার আসুন ট্রাম্পের এই বিবৃতির পেছনের রাজনীতিটা বোঝার চেষ্টা করি। ট্রাম্প জানেন ইরানকে সরাসরি যুদ্ধে হারানো সহজ না। ইরান একটা শক্তিশালী রাষ্ট্র, তাদের সামরিক শক্তি আছে, জনগণের মনোবল আছে, আর সবচেয়ে বড় কথা, তাদের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি আছে, যেটা আমেরিকার পছন্দ না। তাই আমেরিকার কৌশল হলো সরাসরি যুদ্ধ না করে ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করা। তেলের রাজস্ব বন্ধ করো, বন্দর আটকে দাও, আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করো, তাহলেই ইরান আপনা আপনি নতি স্বীকার করবে। কিন্তু ইরান কি নতি স্বীকার করছে? একেবারেই না। এবং এটাই ট্রাম্পের মাথা ব্যথার কারণ। ইরান বলেছে আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু বন্দুকের নলের সামনে বসে আলোচনা করব না। আমাদের বন্দরে অবরোধ তুলে নাও, তারপর কথা হবে। এটাই স্বাভাবিক সম্মানজনক অবস্থান, কিন্তু আমেরিকার কাছে এটা অসহযোগিতা। ভাবুন একবার, একটা দেশ আপনার বাড়ির দরজা বন্ধ করে রেখেছে, আপনার বাজারে যেতে দিচ্ছে না, আপনার সন্তানদের খাবার কিনতে দিচ্ছে না, আর তারপর বলছে আপনি কেন আলোচনায় আসছেন না, আপনি তো অসহযোগী। এই ভণ্ডামি দেখলে রাগ হয় না? এবার আসুন একটু গভীরে যাই। ট্রাম্প আসলে কি চান ইরানের কাছ থেকে? সরকারিভাবে বলা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা, কিন্তু বাস্তবে আমেরিকার চাওয়ার তালিকাটা অনেক লম্বা। প্রথমত, ইরান যেন মধ্যপ্রাচ্যে তার প্রভাব কমায়। ইয়েমেনের হুথিদের সমর্থন বন্ধ করুক, ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের সহায়তা বন্ধ করুক, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি শেষ করুক, লেবাননে হিজবুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করুক। দ্বিতীয়ত, ইরান যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, অথবা অন্তত ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতা বন্ধ করুক। তৃতীয়ত, ইরান যেন রাশিয়া আর চীনের সাথে তার ক্রমবর্ধমান সম্পর্কটা সীমিত করুক। সংক্ষেপে বললে, আমেরিকা চায় ইরান তার স্বাধীন পররাষ্ট্রনীতি বিসর্জন দিক। এটা কি কোনো স্বাভিমানী দেশ মেনে নেবে? মেনে নেওয়ার কথাই না। তাহলে প্রশ্ন হলো, এই সংকটের শেষ কোথায়? সত্যি কথা বলতে গেলে আমেরিকাও জানে সামরিক যুদ্ধে ইরানকে জেতা যাবে না। 2003 সালে ইরাকে আমেরিকা ঢুকেছিল, কি পেয়েছে? 2001 সালে আফগানিস্তানে গিয়েছিল, কি পেয়েছে? পেয়েছে লাখ লাখ নিরীহ মানুষ মরেছে, ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, আর শেষমেশ লেজ গুটিয়ে বের হয়ে আসতে হয়েছে। ইরান সেই ইরাক বা আফগানিস্তান না। ইরান অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সংগঠিত। তাহলে আমেরিকা কি করছে? সে চাপ দিচ্ছে, অর্থনৈতিক চাপ, সামরিক হুমকি, কূটনৈতিক বিচ্ছিন্নতা। আর ইরান কি করছে? ইরান ধৈর্য ধরছে, প্রতিরোধ করছে, রাশিয়া ও চীনের সাথে বিকল্প অর্থনৈতিক জোট তৈরি করছে। এই দাবার লড়াইয়ে কে জিতবে সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তারা হলো সাধারণ ইরানি জনগণ, যারা অবরোধের কারণে ওষুধ পাচ্ছে না,
শিশুরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, মানুষ চাকরি হারাচ্ছে। এই নিষ্ঠুরতার নাম দেওয়া হয়েছে কূটনীতি। ইরান কি ভয় পাচ্ছে? না। আর এটাই আমেরিকাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আমেরিকা ইরান আলোচনার দ্বিতীয় পর্বে ইরান কোনো প্রতিনিধি পাঠাবে না। কেন? কারণ আমেরিকা আলোচনার মাঝেই তাদের বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে। ভাবুন, আপনি কারো সাথে আলোচনায় বসেছেন, কথা চলছে, আর সেই আপনার বাড়িতে তালা ঝুলিয়ে দিল। আপনি কি পরের আলোচনায় যাবেন? না, যাবেন না। এটাই ইরান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খুব পরিষ্কার ভাষায় বলেছেন, এই নৌ অবরোধ দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। এটা কূটনীতির পথে একটা গুরুতর বাধা। কথাটা শতভাগ সত্য। আপনি একদিকে বলবেন আমরা শান্তি চাই, আলোচনা চাই, আর অন্যদিকে সামরিক চাপ দিয়ে যাবেন। এটা কোনো কূটনীতি না, এটা বলপূর্বক আনুগত্য আদায়ের চেষ্টা। এই দুইয়ের পার্থক্য বোঝাটা খুব জরুরি। কূটনীতি মানে হলো দুটো পক্ষ সমান মর্যাদায় বসে কথা বলবে, একে অপরের স্বার্থ বিবেচনায় নেবে এবং একটা পারস্পরিক সম্মানজনক সমাধান খুঁজবে। আর আমেরিকা যা করছে সেটা হলো, তুমি আমার শর্ত মানো, না হলে তোমাকে ধ্বংস করে দেব। এটা কূটনীতি না, এটা ভয়ভীতি দেখানো। এখন আসুন পাকিস্তানের ভূমিকাটা একটু বুঝি। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার ব্যবস্থা হয়েছিল, কিন্তু এখন ইরান সেই আলোচনায় যেতে অস্বীকার করায় পাকিস্তানও একটু অস্বস্তিকর অবস্থায় পড়েছে। পাকিস্তানের ভূমিকাটা অবশ্য বেশ গুরুত্বপূর্ণ। আমেরিকা ও ইরান সরাসরি কথা বলে না, তাদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই মধ্যস্থতাকারী দরকার। এর আগে ওমান এই ভূমিকা পালন করেছে, এবার পাকিস্তান। পাকিস্তান কেন? কারণ পাকিস্তানের সাথে ইরানের সরাসরি সীমান্ত আছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে। আবার পাকিস্তান আমেরিকার সাথেও সম্পর্ক বজায় রাখে, কিন্তু মধ্যস্থতা কাজ করে তখনই যখন দুই পক্ষই সৎ ইচ্ছা নিয়ে আসে। আমেরিকার সেই সৎ ইচ্ছা আছে কি? একদিকে বলছে পারমাণবিক অস্ত্র চাই না, অন্যদিকে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে চুপ করে থাকছে। এই দ্বিমুখী নীতি সব সমস্যার মূল। ইরানের সত্যিই কি পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা আছে? এটা বিতর্কিত প্রশ্ন। ইরান বলে, না, আমরা শুধু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাই, বিদ্যুৎ উৎপাদন করতে চাই। আমেরিকা ও পশ্চিমারা বলে, না, ইরান আসলে অস্ত্র বানাতে চায়। সত্যটা হলো, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বারবার পরিদর্শন করেছে। নির্দিষ্ট কিছু সমস্যা থাকলেও সুনির্দিষ্টভাবে বলা যায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বব্যাপী ধারণা। তারা IAEA পরিদর্শনও দেয় না, তবু তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো অবরোধ নেই। কেন? কারণ ইসরায়েল আমেরিকার মিত্র। শুক্রবার থেকে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি। কিন্তু কি হচ্ছে বাস্তবে? ইসরায়েল সেই যুদ্ধবিরতি মানছে না। লেবাননে হামলা চলছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। লেবানন সরকার ঘোষণা করেছে মার্চের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 2387 জনে পৌঁছেছে। 2387 জন মানুষ। এরা কে? এরা সন্ত্রাসী না, এরা বোমা বানানো মানুষ না, এরা লেবাননের সাধারণ নাগরিক, কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, শিশু, মা, বাবা। তাদের রক্তের দাম কে দেবে? ইসরায়েল? না। আমেরিকা? না। জাতিসংঘ? তারা নিন্দা জানাবে, বিবৃতি দেবে, কিন্তু কিছু করবে না। আর এই মানুষগুলো মারা যাবে আর দুনিয়া নীরব থাকবে। এটাই মুসলিম জীবনের দাম পশ্চিমা দুনিয়ায়। কিন্তু ভাবুন, যদি ইসরায়েলের 2000 নাগরিক মারা যেত, তাহলে কি হতো? পুরো পশ্চিমা মিডিয়া 24 ঘন্টা ধরে সম্প্রচার করত, জাতিসংঘের জরুরি বৈঠক হতো, আমেরিকা তৎক্ষণাৎ সামরিক সহায়তা পাঠাতো। কিন্তু লেবাননিজ মানুষ মরলে একটা পাতলা নিন্দা বিবৃতি, ব্যাস। এই ডবল স্ট্যান্ডার্ড, এই দ্বিমান নীতি, এটাই পশ্চিমা বিশ্বের আসল পরিচয়। এই পুরো সংকটের মূলে কি? শুধু তেল? শুধু ভূরাজনীতি? শুধু ক্ষমতার লোভ? হ্যাঁ, এগুলো সব আছে, কিন্তু আরও গভীরে যদি যাই, আমরা দেখব এটা একটা মূল্যবোধের সংঘাত। আমেরিকা ও পশ্চিম বিশ্ব বিশ্বাস করে তারা শ্রেষ্ঠ। তাদের সংস্কৃতি, তাদের অর্থনৈতিক মডেল, তাদের রাজনৈতিক ব্যবস্থা, এটাই পুরো বিশ্বকে মেনে নিতে হবে। যে মানবে না সে শত্রু। এটা একটা সাম্রাজ্যবাদী মানসিকতা।
আর মুসলিম বিশ্ব, বিশেষ করে ইরান, এই মানসিকতাকে প্রত্যাখ্যান করে। ইরান বলে, আমরা আমাদের নিজস্ব মূল্যবোধ, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ইসলামী নীতিতে চলতে চাই। আমরা পশ্চিমের অনুকরণ করতে বাধ্য না। এই স্বাধীনচেতা মনোভাবটাই পশ্চিমের সবচেয়ে অপছন্দ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কাজে লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর সবচেয়ে বড় কাজ, এই ভিডিওটা আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতাই পরিবর্তনের প্রথম পদক্ষেপ। আল্লাহ হাফেজ।